ড্রাগন ড্রাগন আমাদের সুপরিচিত এবং ক্যাকটাস প্রজাতির খুব উপকারী একটি ফল। গাছে ফলাতে এটাতে অনেক পরিশ্রম হয়। আজকে জানবো আমাদের এই কামরুজ্জামান সাহেবের কাছে তার ড্রাগন বাগানের কি পরিচর্যার ফলে উনি এত সুন্দর বাগান তৈরি করেছেন। আপনারা বাগানটি দেখলে বুঝতে পারবেন অনেক সুন্দর এবং হেলদি। আর দেখুন অনেক অনেক ফুল আছে এবং গাছে কিছু ফলও এসেছে, নতুন কুড়িও আসছে। আপনারা এই যে দেখুন, দেখলে বুঝতে পারবেন। ওনার এই বাগানের বয়স 2 বছর প্রায়। কোনো কোনো গাছ এই যে যেগুলো আমি এখন আপনাদের দেখাচ্ছি, এই গাছগুলোর বয়স 1 বছর। আর এই যে এই দিকে যে গাছগুলো দেখছেন, এইগুলো বয়স প্রায় 2 বছর মতো। আর এই যে দেখুন কি সুন্দর ফল ধরে আছে এবং অনেক ফুল এসেছে গাছে। এই যে দেখলে বুঝতে পারবেন। গাছের গোড়ায় জল সেচের জন্য এই যে সব পাইপ লাগানো আছে, কারণ ইনি এই বাগানটি কমার্শিয়ালভাবেই চাষ করেন। এগুলো শাখাগুলো বেরিয়েছে, এইগুলো কেটে দিতে হবে, কারণ ড্রাগন গাছের ক্ষেত্রে প্রুনিংটা অত্যন্ত জরুরি। এই যে আপনারা দেখলে বুঝতে পারবেন খুব সুন্দর হেলদি গাছ। এই গাছে গতবার 5 থেকে 7 কাঠা জায়গার উপর আছে বাগানটি। এই গাছে উনি 2 টন মতো প্রোডাকশন পেয়েছিলেন। তো এই যে দেখুন, তাহলে বুঝতে পারবেন খুব সুন্দর হেলদি গাছ। গাছের গোড়ায় দেখুন গোবর সার দেওয়া আছে, কারণ গাছ ঠান্ডা রাখার জন্য অনেক রোদের তাপ, যে কারণে গাছের দেখুন একটু হলুদ হলুদ ভাব হয়ে গেছে। তো এতে ঘাবড়ানোর কিছু নেই, কারণ পরিচর্যাটাই মেন এই গাছের পক্ষে। চলুন জেনে নেওয়া যাক কামরুজ্জামান সাহেবের কাছে আজকের এই গাছের পুরো পরিচর্যা সম্পর্কে। আমি ড্রাগন চাষ নিয়ে প্রথম থেকে কিছু কথা বলছি। সেটা হলো, ড্রাগন চাষের মেন হচ্ছে জমি ভালোভাবে চাষ করার পরে বেডে গোবরের সার এবং পোলট্রির লিটার ইত্যাদি আমরা বিছিয়ে দিলাম, এবং পিলারটা এইভাবেই আমরা পিলারটা সেট আপ করছি। যে পিলারটা হচ্ছে 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি এবং 6.5 ফিট হাইট, 2 ফিট মাটির তলায় থাকবে এবং 6 ইঞ্চি মানে 4 ফিট মাটি ছাড়া ওপরে থাকবে। সেটা সাধারণত ড্রাগন চাষ আগে 2 ধরনের হতো, যেটা হচ্ছে রিং পোল সিস্টেম আর একটা হচ্ছে ট্রেলিজ সিস্টেম। রিং পোলের সিস্টেমটার এটা হচ্ছে কি, সেখানে গাছের চারা সংখ্যাটা কম, গাছ লাগিয়ে থাকি তাহলে 1500 থেকে 16, 17, 2000 অব্দি লাগানো যায়। এটা হচ্ছে ট্রেলিজ সিস্টেমের বৈশিষ্ট্য, এবং প্রোডাকশনটা রিং পোলের চেয়ে তো অনেক গুণ বেশি। এক কথা বলতে গিয়ে যাদের, যেহেতু আমাদের এরিয়াতে জমি সংখ্যা কম, সেই জমির পরিমাণ অনুযায়ী যাদের অনেক জমি আছে তারা রিং পোল তাদের ঠিক আছে। যাদের অল্প পরিমাণ 1 একর 2 বিঘা কিংবা 1 বিঘা যারা চাষ করে, তাহলে ট্রেলিজ সিস্টেমটাই ভালো, কারণ অল্প জমিতে বেশি প্রোডাকশন নেওয়ার জন্য। এবার চারাটা মোটামুটি 2 ইঞ্চি এতে আমরা লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পর প্রথমে হালকা একটু জল দিলাম। জল দেওয়ার পর অনেক সময় গাছের একটা সমস্যা তৈরি হয়, ড্যাম্পিং অফ বা রুট রটের একটা অ্যাটাক হতে পারে। তার জন্য আমরা সবচেয়ে একটা ভালো ওষুধ ওখানে মোটামুটি 3 দিন বাদ সেটা অ্যাপ্লাই করি। সেটা হচ্ছে থাইমোফ্যাট মিথাইল, যেটা রোকো গ্রুপের ওষুধ, অথবা কার্বেন্ডিজিম ফর্মে সেটা হচ্ছে ব্যাবিস্টিন। এটা হচ্ছে 25 থেকে 30 ml প্রতি গাছের গোড়ায় ড্রিঙ্কিং করতে হবে। ওষুধের পরিমাণ মোটামুটি ব্যাবিস্টিন গ্রুপের ওষুধ দিলে 1 গ্রাম প্রতি লিটারে, আবার যদি থাইমোফ্যাট মিথাইল রোকো গ্রুপের ওষুধ দিলে প্রতি লিটারে হচ্ছে 2 গ্রাম। এটা লাগানোর পর গাছ মোটামুটি একটা যখন ব্রাঞ্চ শুরু হয়ে যাবে, 15-20 দিন বাদ দিয়ে সে ব্রাঞ্চগুলোকে ঠিকঠাকভাবে সিঙ্গেল একটাই টপে তোলার চেষ্টা করতে হবে। তোলার পরে দেখা গেল যে টপারে গিয়ে প্রথম বছর আমরা ম্যাক্সিমাম হয়তো 3খানা ব্রাঞ্চ নিলাম, এবং সে খাবার দাবারগুলো প্রতি মাসে অ্যাপ্লাই হতে পারে জৈব সারের ওপর। সেখানে হয়তো আমরা 19 গোড়ায় হয়তো 15 দিন কিংবা মাসে 1 বার কি মাসে 3 বার এবার অ্যাপ্লাই হতে পারে। আর অনেক সময় খোল জল অনেক সময় দেওয়া যায়। অনেক সময় জীবামৃত আমরা ব্যবহার হয়, যেগুলো গোবর বিভিন্ন দিয়ে যেগুলো বানানো হয়, সেগুলো হয়তো মাসে 1 বার। তাতে মাটি মোটামুটি গোবরের সাথে ঘাটতি অনেকটাই মিটিয়ে যায়। তারপরে এভাবে পরিচর্যা করতে করতে দেখা হলো এবার ব্রাঞ্চ যখন হয়, এবার ব্রাঞ্চগুলো সবসময় এমনভাবে রাখতে হবে যাতে পরিষ্কার পরিচ্ছন্ন বাগানের একটা চিন্তা ভাবনা করতে হবে, যে একাধিক ব্রাঞ্চ এতে রাখানো। প্রুনিং যে কোনো ফল গাছ চাষের
প্রুনিংটা হচ্ছে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রুনিং যদি হ্যাবিচুয়ালি হয়ে যায়, গাছের অত্যাধিক ব্রাঞ্চ হয়ে গেলে ফলের সাইজ অলরেডি খারাপ হতে পারে। গাছের খাবার টাবার হলে ঠিকঠাক ম্যানেজমেন্টগুলো হবে না। যার ফলে টার্গেট করতে হবে প্রথম বছর আমি কতটা ব্রাঞ্চ নেব, 3টে 4টে 5টা, তারপরে বছর হয়তো একটা করে আবার বাড়ানো হলো। এভাবে একটা লতা অলরেডি আমরা টার্গেট করি 2 থেকে 3 বছর রাখা। তো লতার কন্ডিশন যদি খারাপ হয়ে যায় সেগুলো আমরা আস্তে আস্তে একটা প্রুনিং করে ছাঁটাই করে ফেলি। আবার নতুন ইয়াং ব্রাঞ্চ যেগুলো আছে তাদের আবার কোনোভাবে প্রোডাকশনের দিকে আমরা এগিয়ে যাই। তো আর গাছের রোগের একটা কথা বলি, রোগগুলা আছে, কারণ হলো বলে অনেকে ড্রাগনের রোগ না একটা ভয়ঙ্কর রোগ আছে, 3-4টা রোগের হয়, যেমন ব্যাকটেরিয়াল ব্লাইট আছে, রাস্ট, অ্যানথ্রাক্স, এই ধরনের একটা রোগের অ্যাটাক হয়ে থাকে। তার জন্য আমরা চেষ্টা করি মাইক্রোবোটানিল, এটা হয়তো প্রতি লিটার জল 1 গ্রাম স্প্রে দেওয়ার আমরা চিন্তা ভাবনা করি। অনেক সময় যদি অ্যাটাক খুব বেশি মনে হয় তাহলে আমরা অনেক সময় সিলিকন পাউডার, কপার অক্সাইড ক্লোরাইড, কাসুকামাইসিন এবং স্প্রেডার, হিউমিক অ্যাসিড, বিভিন্ন ম্যাগনেসিয়াম সালফেট, এগুলো আমরা অলরেডি দিয়ে ডিঙ্কি করে রাখি। তাতে গাছের অনেকটা আগের চেয়ে আমরা ভালো। গত বছর যেমন মানে অ্যানথ্রাক্স ফলের একটা ইফেক্টেড অনেক বাগান অনেক নষ্ট হয়েছিল, আমাদের এমন কিছু ইফেক্টেড হয়নি, যাতে আমরা একটু সতর্ক ছিলাম। আর গাছের সারের ব্যাপারে মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে মাইক্রোনিউট্রিয়েন্ট তো অবশ্যই দিতে হবে, যেমন ক্যালসিয়াম নাইট্রেট আছে, তারপরে ম্যাগনেসিয়াম সালফেট গাছে খুব প্রয়োজন হয়, সেটা মাসে 1 বার অন্তত আমরা দেওয়া করাই। অনেক সময় অনেক ভিটামিন যেগুলো পিজিআর ফর্মে যেগুলো আছে সেগুলো আমাদের মাঝে মাঝে স্প্রে করতে হয়। তো ওয়েদার যদি খুব কড়া হয়ে যায়, খুব টেম্পারেচার 38-40 ডিগ্রি হয়ে গেলে আমরা খাবার দাবার জলের সংখ্যা কিন্তু গাছে অলরেডি আমরা একটু কমিয়ে রাখি, কারণ অত্যাধিক জল অত্যাধিক খাবার হয়ে গেলে অনেক সময় ফাঙ্গাল অ্যাটাক হতে পারে। আর ড্রাগন গাছে অনেক সময় ফাঙ্গাল অ্যাটাক হয়ে গেলে সেটাকে কন্ট্রোল করা খুবই কষ্টকর হয়ে যায়। এ বিষয়ে অনেকটা সতর্ক থাকতে হবে। এখন দেখুন আমাদের লতাগুলা যদিও প্রচণ্ড চলছে, তাপপ্রবাহ চলছে, তারপরেও আমাদের মোটামুটি এখনো অত সমস্যার জায়গায় এখনো আসেনি। আর একটা নতুনভাবে তো ড্রাগন গাছের রোদ থেকে রক্ষা করার জন্য তো একটাই হয়েছে যে চায়না ক্লে অলরেডি আমরা নিয়ে এসে মাসে অন্তত 2 বার স্প্রে করার চেষ্টা করি, তাতে অনেক সময় তাপটা সহ্য করতে পারে, গাছটা একটু সুস্থ হয়ে যায়। আরও অনেক কিছু দেওয়ার আছে, আস্তে আস্তে সেগুলা হয়তো হবে। তো এই হচ্ছে ড্রাগনের আর একটা কিছু, ড্রাগনের একটা পেস্ট মানে পোকার মধ্যে থাকলে কিছু লেদার অ্যাটাক হয়, এবং অনেক সময় ফুলের একটা পিঁপড়ের একটা অ্যাটাক। সাধারণত যেসব জেনারেল যেসব ওষুধ, প্রফেনোসাইপার বা ক্লোরোসাইপার, এইসব ওষুধ দিলে এগুলো কন্ট্রোল হয়। লেদাতে যে কোনো লেদার ওষুধ দিলে এটা কন্ট্রোল হয়ে যায়, সমস্যার এমন কিছু নেই। কিন্তু গোবরের সারটা এবং গোবরের সার দিতে এগুলো একটা সতর্ক থাকতে হবে। গোবর সার হচ্ছে বছরে 1 বার অন্তত ভালোভাবে হাট হিসাবে দিতেই হবে নভেম্বর-ডিসেম্বরের দিকে। পরবর্তী স্টেজে বিভিন্ন সার প্রোডাকশনের পর বিভিন্নভাবে যেমন প্রয়োজন, খোল, গোবরের সার ডিকম্পোস্ট করে ওটা দিলে আরও ভালো হয়। কিন্তু গোবর সার দিতে গেলে একটা সতর্ক থাকতে, গোবর সারে কিন্তু অনেক ফাঙ্গাস ব্যাকটেরিয়া অ্যাটাক থাকে, যার ফলে এটাকে বিভিন্ন ছত্রাকনাশক যেমন ট্রাইকোডার্মা ভিরিডি, সুডোমোনাস ফ্লোরোসেন্স, এগুলো দিয়ে ওকে ভালোভাবে মানে বিশুদ্ধ করে, তার সঙ্গে কিছু বায়ো ফার্টিলাইজার আছে যেমন কনসোর্টিয়া, এগুলো কি হয় নাইট্রোজেন, ফসফরাস, পটাশের সমন্বয়টা ভালো থাকে। এভাবে কেমিক্যাল ফার্টিলাইজার যদি কেউ দিয়ে থাকে সেটা জানে, যদি যেমন ফসফরাসটা অনেক সময় টোটাল ফসফরাসের মোটামুটি 80% আমাদের মাটিতে ফিক্স হয়, সেটা সতর্ক থাকে। অত্যাধিক যদি ফিক্স হয়ে যায় তাহলে মাটির পিএইচ ব্যালেন্স যদি উল্টোপাল্টা হয়ে যায় তাহলে অনেক সময় ফলের স্বাদ, ফলের ওজন, গাছের বৃদ্ধি নানান একটা সমস্যার সম্মুখীন হতে পারে। এই বিষয়ে একটু সতর্ক থাকতে হবে। আজকে যে রাসায়নিক সার আমি বেশি মারবো, গাছের বৃদ্ধি ভালো হবে, প্রোডাকশানও বেশি হবে, এমনটা নয়। কিন্তু প্রয়োজন যেটুকু সেটুকু দিতে হবে, এবং সেটুকু দেওয়ার পরে রাসায়নিক সার যদিও দিতে হয় তাহলে সেটা দেখতে হবে মাটিটা ঠিকঠাক আছে কিনা। মাটিকে নষ্ট করে রাসায়নিক সার ব্যবহার করলে পরবর্তী চাষের কোনো লংজিভিটি পাওয়া যাবে না এবং প্রোডাকশানে ব্যাহত হবে। ড্রাগন গাছে সাধারণত আমরা সার দিয়ে থাকি ওয়াটার সলিউবল ফার্টিলাইজারগুলো, সেগুলো হচ্ছে 19-19 অথবা 1261 বা 052-34, 13-0-45 কিংবা 00-50। সেগুলা সময় সময় বৃদ্ধিকালীন জায়গা হয়তো 19-19, 1261-0, ফুলের সময় 52-34, এবং ফল হওয়া থেকে পাকা অবধি হচ্ছে 00-50, যেটা সালফেট অফ পটাশ বলে। এগুলো আমরা যেহেতু ওয়াটার সলিউবল সেটা ড্রিপের মাধ্যমে দিই। এই যে মেশিনটা দেখছেন, এই মেশিনে এখানে ভেঞ্চুরি আছে, এই ভেঞ্চুরির মাধ্যমে এটাকে খাবারটা পাইপলাইনে চলে দেওয়া হয়। আবার অনেক সময় দেখা যায় বায়ো ফার্টিলাইজার যেমন কনসোর্টিয়া আছে, জিঙ্কের ব্যাকটেরিয়া আছে,
রাস ব্যাকটেরিয়া আছে, এগুলোকে অনেক সময় দেওয়া হয় মানে জিঙ্কের ঘাটতি মেটানোর জন্য। আবার অনেক সময় যেটা মাইক্রোরাজা, ওটা প্রতি 3 মাস 4 মাস অন্তর আমরা গাছে ব্যবহার করি। যে ভালো একটা মাইক্রোরাজা সেটা হচ্ছে সুমিটোমো কোম্পানির নেচার ডিপ। সেটা নেচার ডিপটা ডাইরেক্টলি আমরা ব্যবহার করি না, অন্তত মোটামুটি 3 থেকে 4 দিন আমরা একটু মাল্টিপ্লাই করে নিই গুড় জলের সঙ্গে, সেটা আমরা ড্রিপের মাধ্যমে আমরা পাঠিয়ে দিই। ফুল ফল মোটামুটি এপ্রিলের শেষের দিকে দেখা দেয়। আবহাওয়াটা যদি তার অনুকূল হয়ে যায় তাহলে আমাদের ফ্লাওয়ারিং স্টেজ শুরু হয়ে যায়। সেটা ফুল ফোটা থেকে একদম পাকতে টোটালে 45 দিন সময় লাগে। ফুল কুড়ি থেকে ফুটতে অন্তত 15 দিন সময় লাগে। বাকি ফুল ফোটার পরে সেটা মোটামুটি প্রায় 1 মাস। তবে ফুলটা সাধারণত রাত্রে ফোটে। রাত্রের আবহাওয়া যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে খুব ভালো, আর যদি সেই সময় অলরেডি বৃষ্টি হয়ে যায় তাহলে সেই লটের ফুলগুলো নষ্ট হয়ে যেত। ড্রাগনের যে ফুল অনেক সময় দেখা একটা লট অনেকগুলো ফুল হয়, কিন্তু সব ফুলে যে ফল ভালো হবে এমনটা নয়। সেগুলা আপন আপন একটা অভিজ্ঞতার ওপর সেগুলা হয়ে একটা লতাতে হয়তো একটা ম্যাক্সিমাম 2-3টে কখনোই না, ফলের সাইজ খারাপ হবে। এবং ফুলগুলা অনেক সময় যেটা ক্রস পলিনেশন থাকে, সেগুলো ফুল অন্য পলিন নিয়ে এসে সেগুলাকে ক্রস তৈরি করতে হয়, তবে না হলে ওগুলো ড্রপ হওয়ার সম্ভাবনা আছে। আর ফুল ফোটার সময় যদি আবহাওয়া মোটামুটি 38-40 ডিগ্রি টেম্পারেচার হয়ে গেলে ফুল অনেক সময় ড্রপ হয়ে যায়। আর কোনো কারণে যদি ড্রাগনের ফল ড্রপ হয়ে যায় সেটা ঘাবড়ানোর কিছুই না, কারণ হচ্ছে পরবর্তী হয়তো 10 থেকে 15 দিনের মধ্যে পুনরায় আবার রিপ্রোডাক্টিভ স্টেজটা শুরু হয়ে যায়। আজকের মতো এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আগামী ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।